গুড মর্নিং। আজকের ক্লাস 6 সেমিস্টার অনার্সের জন্য আহ, আমরা সমাজ সংস্কার আন্দোলন পড়ছি এবং এই সমাজ সংস্কার আন্দোলনের বিভিন্ন ভারতবর্ষ জুড়ে যে বিভিন্ন মানুষদের যে ভূমিকা ছিল তার বিভিন্ন পার্ট আমরা আলোচনা করছি। আজকে টপিক স্বামী বিবেকানন্দ। সমাজ সংস্কারক হিসাবে স্বামী বিবেকানন্দের ভূমিকা। প্রশ্নটা আরেকবার শুনে নাও। সমাজ সংস্কারক হিসাবে স্বামী বিবেকানন্দের ভূমিকা। আমরা স্বামী বিবেকানন্দ সম্পর্কে নানান জায়গায় সেই স্কুল জীবন থেকে পড়ে আসছি, বিভিন্ন অনুষ্ঠানও পালন করি। কলেজে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ওনার মূর্তি রয়েছে, এবং ভারতবর্ষের যে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে রয়েছে। তোমাদের বলি উত্তরাখণ্ডের হেমন্তী বহুগুণা ইউনিভার্সিটি, দিল্লি ইউনিভার্সিটি, বড় বড় ক্যাম্পাসে বিবেকানন্দের মূর্তি লাগানো রয়েছে। কেন? प्रश्नटा কেন, तीजी की जन्य विख्यात। तो आज का क्लास वही होगा, स्वामी विवेकानंद के ऊपर एज ए सोशल रिफॉर्मर कैसे थे। ঊনবিংশ শতাব্দীতে আমাদের দেশে যতজন মনীষী জন্মেছিলেন তার মধ্যে স্বামী বিবেকানন্দের অবদান সব থেকে বেশি বললেও ভুল হয় না। তার সময়কালটা 1863 সাল থেকে 1903 খ্রিস্টাব্দ পর্যন্ত, 1863 टू 1903। बहुत ही कम उम्र বাঁচে থে। তিনি আমরা গত ক্লাসেতেই আলোচনা করেছি, তিনি শ্রীরামকৃষ্ণের পরমতম শিষ্য ছিলেন এবং তিনি শ্রীরামকৃষ্ণের যে আদর্শ, তার যে বাণী, সেটা গোটা বিশ্বর কাছে পৌঁছে দিয়েছিলেন। তার বাল্যকাল সম্পর্কে একটু জেনে নিই। তার বাল্যকালে তার নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। কলকাতায় সিমলা অঞ্চলে তিনি জন্মগ্রহণ করেন দত্ত পরিবারে, এবং কলকাতা তিনি স্কটিশ চার্চ, বলে রাখে তিনি অত্যন্ত শিক্ষিত মানুষ ছিলেন। नरेंद्रनाथ दत्त उनका बचपन का नाम था और कोलकाता में उनका जन्म हुआ था। बहुत ही मेरिटोरियस स्टूडेंट्स थे, इंटेलिजेंट थे। स्कॉटिश चार्च में उनका दाखिला हुआ था। তো স্কটিশ চার্চে পড়ার সময় থেকেই তার মধ্যে যে সাবজেক্টটা তার সব থেকে ইন্টারেস্ট ছিল, ফিলোজফি, দর্শন শাস্ত্র। যারা আর্টসে পড়ে এসেছো তারা জানো যে ফিলোজফি সাবজেক্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট আধ্যাত্মিক জগতের জন্য, অনেকে নিশ্চয়ই ছিল। এই তিনি যখন কলেজে পড়ছেন, আমরা জানি ফিলোজফির বিখ্যাত বিখ্যাত মনীষীরা, বিশ্বজুড়ে যে সমস্ত মনীষীরা রয়েছেন, যেমন জন স্টুয়ার্ট মিল, তারপরে আমাদের হারবার্ট স্পেন্সার, রুশো, রবীন্দ্রনাথ টেগর, নাম করা পরবর্তীকালের মনীষী এবং আগের মনীষী, হিস্টোরিয়ানস যারা ছিলেন, তাদের দ্বারা ভীষণভাবে, বিশেষ করে জন স্টুয়ার্ট মিল এবং হারবার্ট স্পেন্সারের দ্বারা তিনি গভীরভাবে প্রভাবিত হচ্ছেন। এবং কিছুদিনের মধ্যে তিনি সেই সময়ে সব থেকে জনপ্রিয় যে আন্দোলন ব্রহ্ম সমাজ, যেটা রাজা রামমোহন রায়ের প্রতিষ্ঠিত যে সংগঠন, তাতে তিনি যোগদান করছেন। ब्रह्म समाज आंदोलन में उनका योगदान हो रहा है, क्योंकि वो इन्फ्लुएंस्ड हो रहे हैं इनकी थॉट से। ब्रह्म समाज जो आंदोलन चल रहा था उस वक्त, उनकी थॉट से वो इम्प्रेस हुए। তার মনে সবসময় একটা প্রশ্ন জাগতে শুরু করেছিল যে তিনি বলছেন, বিশেষ করে ব্রাহ্ম সমাজ, আমরা জানি রামমোহন রায় তো এই উদ্দেশ্য নিয়ে শুরু করেছিলেন যে নিরাকার ব্রহ্মের উপাসনা এবং পৌত্তলিকতা বিরোধী, मतलब जो ट्रेडिशन वगैरह वो सब छोड़ के जो वेदांत थ्योरी है, मतलब उपनिषद की जो तथ्य है उसके ऊपर बेस्ड करके चलना, और मूर्ति पूजा के पूरी तरह से खिलाफ। কিন্তু দেখো, ব্রাহ্ম সমাজ আন্দোলনের সবথেকে বড় বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে যে তারা মাঠে নেমে কাজ করেনি, তারা বক্তব্য রেখেছেন। তো এটা স্বামী বিবেকানন্দের কোনো না কোনো জায়গাতে তার কোনো না কোনো জায়গাতে তার মনে একটা জিজ্ঞাসা জন্মাচ্ছে, এবং তাতে তিনি ব্রাহ্ম সমাজ আন্দোলনের মধ্যে সেটা পাচ্ছেন না যেটা তাকে তাড়িত করছে, কে মানুষের কিভাবে গোঁড়ামো ঘোচানো যায়, কিভাবে দারিদ্রতাকে দূর করতে পারা যায়,
এই ব্যাপারগুলো কিন্তু ব্রাহ্ম সমাজের আন্দোলনের মধ্যে তিনি পাচ্ছেন না। তাই তিনি আমাদের ভারতবর্ষের প্রাচীন যে ধর্ম, সেটা সম্পর্কে, ধর্মের যে মূল থিওরি, সেটা জানার চেষ্টা করছেন। এবং ওই কলেজেরই অধ্যাপক, তোমরা বইয়ে পাবে, মিস্টার হেস্ট্রির কাছে তিনি এই প্রশ্ন করছেন যে ধর্মতত্ত্ব সম্পর্কে আমাকে বলুন, मतलब हमको समझाइए धर्म तत्व क्या है। तो उन्होंने बोला कि तुम्हारा ये क्वेश्चन का आंसर सिर्फ एक ही आदमी दे सकता है, वो है श्री श्री रामकृष्ण। वो उनके पास लेके गए, রামকৃষ্ণের পাশে ওনাকে নিয়ে গেলেন এবং ওইখানেতে তিনি ধর্মের আসল মানে কি, অর্থাৎ বিবেকানন্দ ওই শ্রীরামকৃষ্ণের আশ্রমে যাচ্ছেন দক্ষিণেশ্বরে, এবং ওই মানে ওখানে দক্ষিণেশ্বরে তো উনি থাকতেন, গত ক্লাসে তো আমরা আলোচনা করেছি। তো ওখানে গিয়ে তিনি তার সমস্ত প্রশ্নের উত্তর পাচ্ছেন এবং ওইখানেতে শ্রীরামকৃষ্ণের যে মূল যে বক্তব্য, সেটা হচ্ছে অদ্বৈতবাদ, বেদান্তবাদ এবং সমন্বয়বাদ, মানে বেদের অন্তভাগ, যে বেদের যে মূল তত্ত্ব এবং কোনোটাতে অবিশ্বাস না করা, আর একটা হচ্ছে সমন্বয়বাদ, ব্যালেন্স রাখা। तो ये जो इक्वालिटी ব্যাপারটা, तो इन तीनों থিওরি के ऊपर उनका विश्वास आ रहा है এবং এই আদর্শের দ্বারা বিবেকানন্দ গভীরভাবে অনুপ্রাণিত হচ্ছেন। এই যে তত্ত্ব, সমন্বয়বাদ, বেদান্তবাদ, অদ্বৈতবাদ, এইসব থিওরিগুলোর দ্বারা তিনি অনুপ্রাণিত হচ্ছেন এবং রামকৃষ্ণের শিষ্যত্ব তিনি তো গ্রহণ করছেনই, এবং তিনি ওই সময় থেকে, বা তাকে বলা হয় বিবেকানন্দের নামটা তার সেই সময় থেকেই পাওয়া, এবং তার যে গুরুর যে আদর্শ, অর্থাৎ শ্রীরামকৃষ্ণ তার তো গুরু, সেই গুরুর আদর্শ তিনি বিশ্ব জুড়ে ছড়িয়ে দিতে চান, তার মনে প্রাণে এটাই তিনি গ্রহণ করছেন। এবং আমরা জানি যে রামকৃষ্ণ মিশন যে উদ্দেশ্য নিয়ে আজকে কাজ করছে, তার যে থট, সেটা রামকৃষ্ণের জীবনের একটা আদর্শ, এগুলো আদর্শ, সেই আদর্শগুলি তিনি পেয়েছিলেন, মানে রামকৃষ্ণের আদর্শ পেয়েছিল বিবেকানন্দ, বিবেকানন্দ তার গুরুর এই আদর্শগুলোকে বাঁচিয়ে রাখার জন্য, মানুষের জন্য, কল্যাণের জন্য এই রামকৃষ্ণ মিশন 1907 রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা তিনি করেছিলেন। এখন দেখি যে রামকৃষ্ণ শ্রী বিবেকানন্দের যে মানে বিশ্বেতে তার পরিচয়টা, এত খ্যাতি এলো কি করে, ওইটা একটু জেনে নিই। मतलब कब से विवेकानंद के सबसे ज़्यादा लोग जानने लगे, এটা আমরা মোটামুটি স্কুল লেভেলে নানান জায়গায় পড়েছি। সেটা হচ্ছে শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলন হয়েছিল 1893 সালে আমেরিকার শিকাগো শহরে, এবং ওই আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলনে নানান দেশ থেকে নানান বহু পণ্ডিতরা এসেছিলেন ওই সম্মেলনে বক্তব্য রাখতে। তো তখন ভারতবর্ষের প্রতিনিধি হিসেবে তিনি গিয়েছেন, গেরুয়া বস্ত্র পরে রয়েছেন, যুবক একটা মানুষ, তাকে তিনি বলতে উঠেছেন স্টেজেতে, যে ওয়ার্ডটা দিয়ে তিনি শুরু করছেন, যে মানে আমেরিকার বাসীদের উদ্দেশ্যে ভাই ও বোন বলে সম্বোধন করছেন, सिस्टर्स एंड ब्रदर्स ऑफ अमेरिका। इस वर्ड से वो शुरुआत कर रहे हैं और भारतवर्ष का प्रतिनिधित्व कर रहे हैं अमेरिका में कि शिकागो के विश्व धर्म सम्मेलन में। এই ওয়ার্ডটা বলার সঙ্গে সঙ্গে বলা হয় হলের সমস্ত দর্শক তা মানে হাততালি দিয়ে তাকে অভিবাদন জানিয়েছিলেন। এবং তিনি ওই যে সম্মেলনে তিনি কি বক্তব্য রাখলেন, আমি জাস্ট বিবেকানন্দ সম্পর্কে তো অনেকক্ষণ বলা যায়, বিবেকানন্দের সম্পর্কে তোমরা অনেক পড়বে, প্রচুর পড়া আছে, বিবেকানন্দকে শেষ করা যায় না পড়ে। জাস্ট যে বিষয়টা তিনি তুলে ধরেছিলেন সেটা আমি তোমাদের সঙ্গে বলছি। তিনি সেখানেতে যে বিষয়টা তুলে ধরলেন সেটা হচ্ছে যে ভারতবর্ষের প্রাচীন যে ঐতিহ্য, যে হিন্দু ধর্ম, যে হিন্দু ধর্মে বিশ্বজনীন আদর্শ রয়েছে, যে হিন্দু ধর্মে ত্যাগ, তিতিক্ষা এবং মানুষের সেবা করার আদর্শ রয়েছে, সেই হিন্দু ধর্মের আদর্শকে তিনি গোটা বিশ্বের দরবারে তুলে ধরলেন। मतलब हिंदुत्व का जो थ्योरी है, उस हिंदुत्व का थ्योरी को जिसको जो सिखाता है ब्रदरहुड, जो सिखाता है सबको एक साथ लेके चलना,
जो जिसके अहंकार नहीं होता है, वो ओरिजिनली हिंदू धर्म है। इस तथ्य को उन्होंने वर्ल्ड सबके सामने रखा और इम्प्रेस हो गए। हम लोग जानते हैं बहुत सारे विदेशी जो है इनका शीर्षक तो लिए थे, तार मध्य सिस्टार निवेदिता नाम তোমরা শুনে থাকবে। তিনি তারপরে গোটা বিশ্বের ভিন্ন ভিন্ন প্রান্তে, বিশেষ করে পাশ্চাত্য দেশে নিমন্ত্রণ পেয়েছেন, গিয়েছেন, কিন্তু সেখানে গিয়ে তিনি একটা জিনিস উপলব্ধ করছেন, সেটা হচ্ছে পাশ্চাত্যের শিক্ষা ও ঐশ্বর্য, मतलब वेस्टर्न एडुकेशंस एंड देयर एक्टिविटीज़, विवेकानंद बहुत इम्प्रेस्ड हो रहे हैं। এবং এটা তার যে তাদের যে উদারতা ওয়েস্টার্ন এডুকেশন এবং ওয়েস্টার্ন থটের মধ্যে, তিনি ভারতবর্ষের উদারতা এবং ভারতবর্ষের যে তৎকালীন পরিস্থিতি, আমি বলবো না উদারতা, তৎকালীন যে পরিস্থিতি দেখে তিনি নিজে মনে মনে একটা আক্ষেপ করছেন, এবং আক্ষেপ করে কোথাও কোথাও যেন তার মনে একটা জায়গায় দুঃখ হচ্ছে। বলছেন যে কোথাও যেন আমাদের ভারতীয় সংস্কৃতি এবং পাশ্চাত্যের বিদেশের যে সংস্কৃতির কোথাও যেন তিনি মিল খুঁজে পাচ্ছেন না, কোথাও যেন ভারতীয় সংস্কৃতি পিছিয়ে পড়েছে, অর্থাৎ इंडियन ट्रेडिशंस कहीं ना कहीं पर जो वेस्टर्न एडुकेशन है और वेस्टर्न का जो थॉट है उसके साथ कहीं ना कहीं पर पीछे जा रहे हैं। এই তত্ত্বকে তাকে তার মধ্যে একটা কেমন যেন খিদে তৈরি করে দিচ্ছে, যে জানার চেষ্টা কেন এমনটা হলো, মানে এই যে কেন এই অসুবিধা, কেন এই সমস্যা। বিবেকানন্দের মনে এই যে আধ্যাত্মিকতার ভাবনা চিন্তা, এটা কিন্তু মনে রাখবে যে নির্দিষ্ট থট যেটা শ্রীরামকৃষ্ণের আদর্শের দ্বারাই কিন্তু তার মধ্যে এসেছিল, এবং তার যে বক্তব্যগুলো সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পরেই কিন্তু এসেছে, তার এই আধ্যাত্মিক চিন্তা ভাবনাটা তার আগে কিন্তু ছিল না। তাই শ্রীরামকৃষ্ণের প্রভাব কিন্তু বিবেকানন্দের জীবনে কিন্তু ভীষণভাবে প্রভাবিত করেছিল। এখন যেহেতু তিনি গোটা বিশ্বের ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে তিনি এসেছেন, ঘুরে এসেছেন, দেখেছেন, সবাই ভাবতে পারেন যে তার একটা নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য হয়ে দাঁড়াচ্ছে এই সমস্যা খোঁজার। একটা কথা বলে দিতে পারি, তিনি কোনো রাজনীতিতে অংশগ্রহণ করেননি, কিন্তু এটা নয় যে তিনি রাজনীতি সম্পর্কে কিছু জানতেন না। তিনি একটা জায়গায় লিখছেন, তোমরা বইয়েতে পাবে, দেখবে একটা লাইন আছে, সেটা হচ্ছে আই অ্যাম নো পলিটিক্যাল অ্যাজিটেটর, আই কেয়ার অনলি ফর দ্য স্পিরিট। তিনি স্পিরিটটাকে ইম্পর্টেন্স দিচ্ছেন, এবং তিনি আধ্যাত্মিক জগৎটাকে আশ্রয় করে সেটাকে সামনে রেখে তিনি সমাজে যে ন্যায় প্রতিষ্ঠা করার उद्योगी होच्छेन, अर्थात सोसाइटी में अपना स्पिरिट को सामने रख के सोसाइटी को कैसे भला किया जाए, उस रास्ते पे उन्होंने चलना शुरू किया। এই মনে রাখবে যে তিনি ভারতবর্ষের সমাজ, ধর্ম এবং রাজনীতি তিনটে বিষয় কিন্তু তার নলেজ তিনি গ্রহণ অ্যাকোয়ার করছেন, নিচ্ছেন, এবং তার ভাবনাতে কিন্তু তিনটে বিষয় ছিল, যার জন্য ভারতবাসীর যে প্রকৃত যে কী জন্য দুঃখ, কী জন্যই অসুবিধা, এবং তাদের এই যে অভাবটা কেন তারা পাশ্চাত্যের দর্শনের সঙ্গে তারা পিছিয়ে পড়ছেন, এই তত্ত্বটা কিন্তু তিনি উপলব্ধি করতে পেরেছিলেন। আর এই इस वक्त को ये सब सिस्टम उन्होंने समझ लिए थे कि भारतवर्ष क्यों पीछे हैं। তার জন্য তিনি প্রথমে কি করছেন, তাকে তো ভারতবর্ষ সম্পর্কে জানতে হবে। ভারতবর্ষ তিনি ঠিক করলেন, গোটা ভারতবর্ষ তিনি ভ্রমণ করবেন। যেমনটা পরবর্তীকালে তোমরা মহাত্মা গান্ধী আন্দোলন নিয়ে তোমাদের নিশ্চয়ই ক্লাস হবে বা হচ্ছে, তো সে মহাত্মা গান্ধী সম্পর্কে পড়তে গিয়ে পড়েছে, তিনি যখন আফ্রিকা থেকে ফেরত এলেন তিনি গোটা ভারতবর্ষ ভ্রমণ করেছিলেন, মানে ওই যে জয়লাভ করার পর। তো সেই রকম গোটা ভারতবর্ষ ভ্রমণ করার পর, অর্থাৎ হিমালয় থেকে কন্যাকুমারী পর্যন্ত সারা দেশের নানান স্তরের মানুষদের সম্পর্কে বিস্তারিত তত্ত্ব, हर जगह वो गए और सब जगह से उन्होंने तथ्य इकट्ठा किए और अपना पर्सनल एक्सपीरियंस लिए।
এই এক্সপিরিয়েন্সের পর তিনি একটা সিদ্ধান্তে আসছেন যে মানে তিনি বুঝতে পারলেন ভারতবর্ষের সাধারণ মানুষের কি অসুবিধা, এত পিছিয়ে পড়ছে কেন, এত দারিদ্রতা কেন, এবং এত জাতীয় বৈষম্য কেন, এত আর্থিক এবং সামাজিক শোষণ এবং সমস্ত কিছু, এই যে সিস্টেমটা, তার কোন সিস্টেমটা দায়ী তিনি উপলব্ধি করতে পেরেছেন। मतलब सब जगह घूमने के बाद वो पूरी तरह से आप हमारे भारतवासी के जीवन में इतना दुख क्यों है, जो ये समझ गए थे, इसका कारण उन्होंने पकड़ लिए। कारण के तौर पे उन्होंने बोला कि भारतवर्ष में जो जो गरीब हैं, गरीब और जो मतलब शिक्षित नहीं है, शिक्षा ना होना, आर्थिक रूप से वो स्वावलंबी ना होना, और सबसे बड़ी बात उन्होंने एक बात पे बहुत जोर दिए थे, वो नारी मतलब जो फीमेल है उनके ऊपर भारतवर्ष के जो सोसाइटी उस वक्त के थे कि उतना इम्पोर्टेंस नहीं दिए थे, नारी को सम्मान नहीं दे रहे थे। तो इन्होंने बहुत सारे चीज़ों को निकाला और उसके ऊपर काम करना शुरू किया এবং মানুষকে কী করে এই সমস্ত বিষয়টা থেকে মুক্তি দেওয়া যায় সেই রাস্তাতে তিনি চলতে শুরু করলেন। এই মুক্তির উপায়টা কি হতে পারে? দুটো আমি বলবো, আমি বিবেকানন্দ সম্পর্কে যতদূর পড়েছি এবং তোমরাও পড়বে, উনি কিন্তু দুটি জিনিসকে বিশেষভাবে জোর দিয়েছিলেন যে পরাধীন জাতিটা পরাধীন, তার জন্য তো এতটা পিছিয়ে রয়েছে। আর একটা হচ্ছে অর্থনীতির দিক থেকে, আর্থিক দিক থেকে ভারতবর্ষের সাধারণ মানুষ ভীষণভাবে পিছিয়ে রয়েছে। এক তো हम लोग अंग्रेज के अंडर में है, और दूसरा है इकोनॉमिकली भारतवर्ष बहुत पीछे हैं, जिसके चलते इस हालत हो रहे हैं। और एक चीज़ के बारे में उन्होंने गौर किए थे कि सोसाइटी में इतने तरह तरह के प्रॉब्लम्स थे, जैसे मान लो कि सामाजिक जो कुसंस्कार हुआ करते थे उस वक्त, सुपरस्टिशंस बहुत ही था, समाज व्यवस्थाएं যেন প্রত্যেকটা কোষ্ঠে কোষ্ঠে যাকে বলা হয় কুসংস্কারে ভরপুর ছিল। এটাও একটা বড় পিছিয়ে পড়ার কারণ বিবেকানন্দ কিন্তু বার করেছিলেন। তিনি ভারতবর্ষের সাধারণ মানুষকে রাজনীতি, সমাজ এবং অর্থনীতি, একসঙ্গে সঙ্গে ধর্মনীতি, এই প্রত্যেকটা ক্ষেত্রে সচেতন করে তোলার জন্য উদ্যোগী হয়েছিলেন। अर्थात भारतीय समाज को हर तरह से कैसे उसको स्ट्रॉन्ग किया जाए, इसके बारे ऊपर उन्होंने काम किए। তিনি ভালো করে বুঝতে পারছিলেন যে সমাজের এই কুসংস্কারটা কেন, সমাজের এই কুসংস্কার বেড়াজালের জন্য দায়ী ব্রাহ্মণ্য সম্প্রদায়ের, তাদের যে একাধিপত্য, শিক্ষা ব্যবস্থাতে যে প্রবলেম রয়েছে, এডুকেশন সিস্টেমের প্রবলেমস, আর কিছু সেই সময়ের राजनीति अर्थात पॉलिटिकल क्राइसिस वहाँ पर उस वक्त का था। ये सब उन्होंने उस वक्त बहुत ही तीव्र भाषा में आक्रमण किए, জনগণকে বোঝানোর চেষ্টা করতে শুরু করেন যে এই জিনিসগুলো তোমাদের সব থেকে পিছিয়ে রেখেছে, যার জন্য তোমরা এত পিছিয়ে রয়েছ। তিনি একটা জিনিস উপলব্ধি করছেন যে সাধারণ গরিব মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তাদের মধ্যেই, তাদের দ্বারাই ভবিষ্যৎ শক্তিশালী ভারত গঠিত হবে। মানে শ্রমজীবী সম্প্রদায়রাই ভারতবর্ষে শক্তিশালী ভারতকে গঠন করবেন। তার জন্য তিনি বলেছিলেন যে শূদ্র যুগ আসছে ভারতবর্ষে। অর্থাৎ তিনি নিজেকে এমনটা হতে পারে যে, আমরা জানি যারা সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী হন, যে যারা ধরো সোশ্যালিজমে বিশ্বাস করেন, তারা ইকুয়ালিটিতে বিশ্বাস করেন। বিবেকানন্দ কোনো না কোনো পক্ষে আমাদের মনে হতে পারে যে তিনি একজন সোশ্যালিস্ট ছিলেন। মানুষের মঙ্গল সাধনার জন্য তিনি নানান তত্ত্ব সারা জীবন ধরে নানান মতবাদকে ব্যাখ্যা করে গিয়েছেন। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস সামাজিক ন্যায় প্রতিষ্ঠা, नारी जाति सम्मान, मतलब फीमेल एडुकेशन एंड फीमेल्स की जो अधिकार है, इनके ऊपर स्वामी विवेकानंद जी का बहुत बड़ा योगदान है भारतवर्ष में। তিনি কি বলছেন যে নারী জাতির এই যে পিছিয়ে থাকার অবস্থান,
এবং তাদের প্রতি অমর্যাদা, এছাড়া জাতিভেদ এবং শ্রমজীবী মানুষের যে দুরবস্থা তাকে গভীরভাবে পীড়া দিচ্ছে। এবং তিনি এই পীড়ার কারণ হিসেবে দেখতে পাচ্ছেন যে যৌথ পরিবার, যেগুলো জয়েন্ট ফ্যামিলি ছিল, ওই যৌথ পরিবারগুলো ভেঙে যাচ্ছে এবং শহরে ক্ষুদ্র ক্ষুদ্র পরিবার তৈরি হওয়ার ফলে কি হচ্ছে না, একে অপরের কেউ পাশে থাকছেন না এবং বিধবা, অল্প বয়সে বিধবা হয়ে যাওয়ার ফলে বিধবাদের যে কষ্ট তাকে গভীরভাবে পীড়িত করছে। এবং তিনি চিহ্নিত করলেন এগুলি হচ্ছে গণ্ডগোলের সবথেকে বড় কারণ, অর্থাৎ ফ্যামিলি ভেঙে যাওয়া এবং মানব মানে যেটাকে বলা হয় মনুষ্যত্ব বোধের অবনমন। मतलब जो जॉइंट फैमिली है और टाउन में जो छोटे छोटे परिवार जो हो रहे हैं और जो खूब बहुत ही कम उम्र में विधवा हो रहे हैं, तो ये इन सब चीज़ों को स्वामी विवेकानंद ने चिन्हित किए कि समाज में इतने प्रॉब्लम्स के कारण यही है। তিনি তার সারা জীবনের বিভিন্ন বক্তব্যে তিনি নারী জাতির উন্নতির কথা বারবার বলেছেন। বিশেষ করে এই বিধবা সম্প্রদায়ের মানুষদের কী করে উন্নতি করা যায় তার কথা বলেছেন, যে এদেরকে যদি আর্থিক দিক দিয়ে একটু স্বাবলম্বী করা যায় তাহলে কিন্তু সমাজের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, অর্থাৎ বিধবাদের জীবনে অনেকটা আলো আসবে। আর তিনি একই সঙ্গে সঙ্গে সেই সময় যেহেতু বহুবিবাহ প্রথা ব্রাহ্মণ সমাজের মধ্যে প্রবলভাবে ছিল, ভারতীয় ব্রাহ্মণ সমাজে, मतलब एक आदमी बहुत लोगों को शादी कर रहे थे उस वक्त, ब्राह्मण्स कम्युनिटी भी थे, मतलब और जो बड़े लोग थे उसमें ये सब चलन था। बाद में मुस्लिम कम्युनिटी में भी ये सब आ गए। তো এই ব্যাপারটা, অর্থাৎ বাল্য বিবাহ তিনি যেগুলো মূল্যে রোধ করা যায়, কারণ বিধবা হচ্ছেন, তাহলে বয়স্ক লোকের সঙ্গে বিবাহ হওয়ার ফলে অল্প বয়স্ক মেয়ে বিধবা হয়ে যাচ্ছেন, এই যে ব্যাপারটা তখন কিন্তু প্রবল ছিল। আমরা জানি পরবর্তীকালে বিদ্যাসাগর মহাশয়তে বিধবা বিবাহ আন্দোলন করেছেন এই কারণের জন্যই, বহু বিবাহ প্রথা। এবং ব্রাহ্মণ সমাজের মধ্যে এটা তো প্রচলিত ছিল যে মেয়ের বাবা সবসময় ব্রাহ্মণ স্বামী খুঁজতেন যাতে করে তাদের মুক্তি হয়। এ এক অদ্ভুত ট্র্যাডিশন হিন্দু সমাজের মধ্যে বর্তমান ছিল। তার জন্য তিনি হিন্দু সমাজে নারীদের মর্যাদার কথা বারবার তিনি বলছেন এবং তাকে গভীরভাবে মানে মূল্যায়ন করেছেন। তিনি বারবার বলেছেন একটি জাতির সম্পূর্ণরূপে মর্যাদা নির্ভর করে সেই জাতিটি একটা নারীকে কতটা সম্মান দিচ্ছে। একটা জাতি मतलब एक देश का सम्मान, एक देश का कल्चर तब पता चलता है कि कैसे उस देश का जनगण, कैसे उस देश एक नारी का सम्मान देता है। तो अर्थात नारी के ऊपर, नारी के सम्मान के ऊपर उसका कैरेक्टर निर्भर करता है। বিবেকানন্দ কিন্তু এই কথাটা বারবার বলেছেন যে একটা জাতির আদর্শ সবার সামনে প্রকাশ্যে আসবে সেই জাতিটি কেমনভাবে মেয়েদের সম্মান দেয়। তো শ্রমজীবী মানুষদের নিয়ে বিবেকানন্দ বক্তব্যে বলছেন যে আমাদের দেশে শ্রমজীবী মানুষের এই সমস্যার কারণ সেটা হচ্ছে তাদের দারিদ্রতা। মানুষের মনে রাখবে টাকা পয়সা যদি না থাকে মানুষের মনের মধ্যে নানান কুসংস্কার ঢুকবে, নানান কুমতলব ঢুকবে এবং তাদের যে মনুষ্যত্ব বোধ সেই মনুষ্যত্ব বোধের অবনতি ঘটবে। এই ভারতবর্ষের মানে এই আদর্শটা তিনি বলছেন যে দরিদ্রদেরকে যদি একটু আর্থিকভাবে স্বাবলম্বী করে দেওয়া যায় তাহলে মনুষ্যত্ববোধ কিন্তু জাগ্রত হবে। अर्थात ह्यूमैनिटी, जो गरीब आदमी है जिसका पैसे नहीं है उसका तो जो मेंटल थॉट है ना वो नीचे चला जाएगा ही जाएगा। इसका कारण उन्होंने ढूंढा था कि गरीब को पहले उसको स्वावलंबी करना है और आने वाले दिनों में भारतवर्ष का जो डेवलपमेंट होगा इस गरीब के हाथ में ही है। विवेकानंद का मानना यही था। এবং মানুষের তিনি সেই সময় কিন্তু একটা আশঙ্কা প্রকাশ করছেন যে গরিবদেরকে যদি আরও গরিব করে দিতে, মানে তাদেরকে যদি অবহেলা করতে, দিনের পর দিন তাদেরকে যদি অবহেলা করতে থাকা হয় ভারতবর্ষের ভবিষ্যৎ কিন্তু খুব খারাপ জায়গায় চলে যাবে। তার জন্য তিনি এই গরিব মানুষদের কথা বলছেন, তাদেরকে বলিয়ান করার কথা বলছেন, তাদেরকে শক্তিশালী হতে হবে, তাদেরকে স্বাবলম্বী হওয়ার আর আদর্শে অনুপ্রাণিত হওয়ার কথা বলছেন। এই সংকটের সময়কালে তিনি ভারতীয় যুব সমাজের কাছে আবেদন করেছেন। তার বিখ্যাত গ্রন্থ আছে, তার মধ্যে অভিনব ভারত যে টেক্সট এবং বর্তমান ভারত, অভিনব ভারত, পরিব্রাজক, সমস্ত বিখ্যাত গ্রন্থ তার লেখা রয়েছে।
অভিনব ভারত গ্রন্থে এই দরিদ্র সম্প্রদায়, এই যুবকদের অনুপ্রাণিত করার জন্য তিনি লাইন, একটা তার গুরুত্বপূর্ণ লাইন, এটা তোমরা স্কুল থেকে পড়েছো, আমরা পড়েছি স্কুল থেকে, বিভিন্ন জায়গায় স্কুল শিক্ষা প্রতিষ্ঠানে লেখা থাকে যে হে ভারত, ভুলিও না তুমি জন্ম থেকেই মায়ের জন্য বলি প্রদত্ত। মানে হে ভারত, ভুলিও না তুমি জন্ম থেকেই মায়ের জন্য বলি প্রদত্ত। অর্থাৎ তার এই তেজোদ্দীপ্ত বাণী ভারতীয় যুব সম্প্রদায়ের উদ্দেশ্যে, যে তোমার ভারতবর্ষ শৃঙ্খলাবদ্ধ হয়ে রয়েছে, তোমার ভারতবর্ষকে জাগরণ করার দরকার হয়ে রয়েছে। তুমি যে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছো সেই ভারতবর্ষে মুক্তির আর্তনাদে তোমার কাছে করুণভাবে তোমার কাছে চাইছে যে তার মুক্তি। অর্থাৎ তার যে বাণী, বারবার বলা হয়েছে তার যে বাণী, মানে অগ্নিদীপ্ত যে বাণী, ওঠো, জাগো এবং এগিয়ে চলো, এই যে तत्व, मतलब जो युवा हैं उनको भारतवर्ष की जो थट है इसके बारे में बता रहे हैं अभिनव भारत, जिस टेक्स्ट के माध्यम से विवेकानंद जी भारतवर्ष के जो यूथ थे उनको बोले कि भारतवर्ष आपको मांग रहे हैं भारत माता के मुक्ति के लिए। রমেশচন্দ্র মজুমদার তাই বলছেন যে তিনি হচ্ছেন জাতীয়তাবাদের আমাদের ভারতবর্ষের জনক। অর্থাৎ আমরা যদি উপসংহার করি তাহলে স্বামী বিবেকানন্দ সম্পর্কে তো অনেক বলা যায়, কিন্তু আমাদেরকে তো কোনো একটা জায়গায় লিমিট হতে হবে। তোমাদের তো কোয়েশ্চেন আসবে 10 মার্ক বা 5 মার্কে, যাই বলো। তো উপসংহারে যদি আমরা এটাই বলি, তিনি বিবেকানন্দ কিন্তু মোক্ষ লাভের জন্য যে শুধুমাত্র সংস্কার আন্দোলন চালিয়েছিলেন তা কিন্তু নয়। তিনি ঈশ্বরকে, তার যে মূল বক্তব্য, তিনি ঈশ্বরকে খুঁজে পেয়েছিলেন ওই গরিব দুঃখী মানুষের মধ্যে, এবং এটা কিন্তু শ্রীরামকৃষ্ণ তাকে শিখিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণ के आदर्श से ही वही पता चला कि गरीब के अंदर ही वो भगवान बैठती है। যার জন্যই তো বলছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। এবং এই উপলব্ধিকে, এই থটটা তিনি সারা জীবন ধরে পালন করে এসেছেন এবং সমস্ত যুবক সম্প্রদায়ের মধ্যে এটাকে তিনি বিলিয়ে দিতে চেয়েছিলেন যে মানুষকে ভালোবাসো। আমরা বিবেকানন্দ সম্পর্কে পড়েছি যে মন্দিরের মধ্যে ঈশ্বরকে তুমি খুঁজে পাবে না। তিনি বলছেন যে ধর্ম খালি পেটে কোনো দিন ধর্ম হয় না। তিনি বলছেন যে শরীরচর্চা করার জন্য, তিনি বলছেন ধর্মচর্চার থেকে শরীরচর্চা করা অনেক ভালো। অর্থাৎ এই যে সমস্ত বক্তব্য, মানুষকে আগে, মানুষেर মধ্যেই তুমি ঈশ্বরকে খুঁজে পাবে। अर्थात आदमी को प्यार करो। अगर आप आदमी को प्यार नहीं करोगे, अपने रिश्तेदार को प्यार नहीं करोगे, अपने जो गांव वाले हैं, अपने जो शहर वाले हैं, अपना जो देश का गरीब है, देश का गरीब को छोड़ो, आपके बाजू वाले जो घर है, अगर आप प्यार नहीं करोगे तो प्यार भगवान को आप ढूंढ नहीं पाओगे। भगवान को ढूंढना है तो हर आदमी के अंदर एक भगवान बैठता है। विवेकानंद এই তত্ত্বটায় ভারতবর্ষের যুব সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছিলেন এবং এই আদর্শকে সামনে রেখে জনগণের কল্যাণ সাধন করার জন্যই প্রতিষ্ঠিত হয়েছিল শ্রীরামকৃষ্ণ মিশন এবং মঠ, যেটা আমরা জানি গোটা বিশ্বের ভিন্ন ভিন্ন জায়গায় তার ব্রাঞ্চ অফিস আছে। তারা ভীষণ ভালো কাজ করছেন এবং আজও সেই প্রতিষ্ঠান এগিয়ে চলেছে। তো উপসংহার আমরা এটাই বলবো যে বিবেকানন্দের বাণী আজও প্রাসঙ্গিক। আমাদের দেশ আজকে স্বাধীন, আমাদের দেশের মধ্যে নানান কুসংস্কার আজও বর্তমান। আমাদের দেশকে আধুনিকতার পথে নিয়ে যেতে হবে, আমাদের দেশকে সমাজের ধর্মীয় ভেদাভেদ থেকে মুক্ত করতে হবে। বিবেকানন্দ তাই আজকের দিনেও প্রাসঙ্গিক, যার জন্যই তো আমরা ওই যে তার জন্মদিনটাকে যুব উৎসব হিসেবে পালন করি, যেদিন যুবকরা যেদিন বিবেকানন্দের আদর্শের দ্বারা পরিপূর্ণভাবে অনুপ্রাণিত হয়ে যাবেন, সেদিনই আমাদের ভারতবর্ষ বিশ্বের দরবারে বলে নাই যে जगत सभाয় श्रेष्ठ आसन लबे। तो मतलब उन्होंने यूथ के बारे में बोला और यूथ का आइकन है स्वामी विवेकानंद। हम लोगों को सबको विवेकानंद के आदर्श को लेके चलना है और हमारे देश को सबसे आगे लेके चलना है और समाज को भी आगे लेके चलना है। किसी भी বিচ্ছিন্নতাবাদী की थॉट के नहीं चलना है। কোনো রকমের ধর্মীয় প্ররোচনায় পা দেবে না এবং তার যে আদর্শকে সামনে রেখে আমাদের সবাইকে নিয়ে চলতে হবে, তাহলেই আমরা সঠিক সমাজ গঠন করতে পারবো এবং সুন্দর ভারতবর্ষ গঠন করতে পারবো। ওকে, আজকের এখানেই ক্লাস শেষ হলো।
নেক্সট ডে আবার নতুন টপিক তোমাদের সঙ্গে আলোচনা করব। থ্যাংক ইউ।